আমাদের পূর্ব পর্ব শেষ হয়েছে। আমরা যা যা শিখেছি এবার সেটা আমাদের অনুশীলন করতে হবে। এটা আমাদের একটা নতুন পরীক্ষা, তাই এখানে আমাদের কোনো রকম ভুল করা উচিত নয়। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। বলো, কি উদ্দেশ্যে তোমাদের এখানে আগমন? আপনি নাট্যশাস্ত্র রচনার পর থেকেই আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে, আর সেই সকল প্রশ্নের উত্তরের সন্ধানেই আপনার কাছে এসেছি। বেশ, তোমরা নির্দ্বিধায় তোমাদের মনে যে প্রশ্নের উদয় হয়েছে সেটা এখানে উত্থাপন করো। গুরুদেব, নাট্যশাস্ত্র গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্য বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। তবে এটা শুধু আমাদের নাটকের নয়, এটা আমাদের জীবনের সাথে যুক্ত। ত্রেতা যুগ শেষ হবার পর মানুষের মধ্যে লোভের প্রকার ঘটে। মানুষের মধ্যে পাপ ও সংঘাতের প্রভাব বাড়তে থাকে। ঠিক তখনই ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করে বলেন, এমন একটা মাধ্যম তৈরি করতে হবে যেখানে দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে সমাজের মানব জাতি ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে এগিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা রচিত করল নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার, আর এই জগতের সকল রহস্যই লুকিয়েছে এই বেদে। আচ্ছা, আমাদের জন্য এই বেদগুলোই তো যথেষ্ট ছিল, তাহলে কেন নতুন করে এই বেদ সৃষ্টি হলো? নতুন বেদ সৃষ্টি হলো কারণ সমস্ত মানুষকে তাদেরকে সহজভাবে বোঝাবার জন্যই তৈরি হলো। আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, নাটকই একমাত্র মাধ্যম যেটা সাধারণ মানুষকে শিক্ষার পথে, ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই শুভ উদ্দেশ্যটাকে অর্জন করার জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে একত্রে করে রচিত করলেন নাট্যবেদ। 4টি বেদের তত্ত্ব ও উপাদানগুলিকে একত্র করে কিভাবে তৈরি হলো নাট্যবেদ? মুনিবর, এই নিয়ে আপনি বিস্তারিত বলুন। এই যে তোমরা গানটা শুনলে, এটা সামবেদ থেকে নেওয়া। নাটকে গান এলো সামবেদ থেকে, আর যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ব থেকে এলো রস। এই 4টি বেদকে একত্রে করে রচিত হলো নাট্যশাস্ত্র।
গুরুদেব, আরেকটি প্রশ্ন, নাটক কি কেবলই দেবতাদের জন্যই তৈরি হয়? না না, তা নয়। রাক্ষসরাও স্বয়ং ব্রহ্মার প্রতি এরকম সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু দেবতা, মানব, রাক্ষস, দানব সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে রয়েছে সমস্ত আচার, এবং এই গ্রন্থটি 3টি পৃথিবীকে বর্ণনা করে। শুধু তাই নয়, দুঃখে, দুঃখে ক্লান্ত, শোকে জর্জরিত মানুষকেও বিশ্রাম দিতে পারে এই নাটক। সমাজের বৈষম্য দূর করতে পারে। নাটকের মধ্যে রয়েছে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্প। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যেটা নাটকের মধ্যে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সমস্ত লৌকিক এবং অলৌকিক, ধর্ম, কর্ম, সবকিছুই নাটকের মধ্যে। হ্যাঁ, নাটকই সমস্ত কলার মূল উৎস, আর নাটকের মধ্যেই সমস্ত কলার সঙ্গম। নাটক একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ এটাকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিতভাবে অনেকেই বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। আমাদের কাছে শিল্পটাই আসল ধর্ম। তাই শিল্পকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, কিন্তু নীতিকে নিয়ে নয়। তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে, নাটক শুধুমাত্র শিল্প নয়, এটা আমাদের সমাজের আয়না। আমাদের পৃথিবীতে সমস্ত ধর্ম, বর্ণ, এমনকি পৃথিবীর ভৌগোলিক অংশকেও অবলীলায় অবতীর্ণ। মানে আমি বলতে চাইছি, সত্যের পথে, মানবতার পথে মানুষকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারে, এমনকি সমাজের বৈষম্য দূর করতে পারে। আমাদের এই বিশ্বকে নিঃসন্দেহে একটা আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথার্থ, কোনো সন্দেহই নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পারছো, শিল্প আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীর সম্মানের রক্ষার জন্যই রচিত হলো পঞ্চম বেদ। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত জ্ঞানের। হে তাপসবৃন্দ, আমাদের নাট্যশিল্পীরা আপনাদের স্বাগতম জানানোর জন্য প্রস্তুত। আপনাদের জন্য তারা অপেক্ষা করছে। আপনারা নাটকটি দেখে উপভোগ করুন। এদেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। এই আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তাড়ায়। আয় রে আয়, এ সময় বয়ে যায়, মোদের এদেশ ডাকে, ভালোবেসে আয়, এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়। আয় রে আয়, আয় রে আয়, মোদের দেশ ডাকে, ভালোবেসে আয়, এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়। আয় রে আয়, আয় রে আয়।